আজকে আমরা ক্লাস 10-এর অঙ্কের একটা মডেল কোশ্চেন সেটের 7খানা অঙ্কের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমি এরপর থেকে সায়েন্স গ্রুপের 3টে সাবজেক্টের এরকম কিছু মডেল কোশ্চেন সেটের শর্ট কোশ্চেনগুলোকে সলভ করে দেবো। তো এর ফলে তোমাদের একটা ধারণা চলে আসবে যে পরীক্ষায় কী ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে। কারণ শর্ট কোশ্চেনে কোনো সাজেশন হয় না, কোনো টিচারের পক্ষেই বলে দেওয়া সম্ভব নয় যে তুমি এই 20খানা কি 50খানা শর্ট কোশ্চেন করে গেলে সেখান থেকে কমন পাবে। আমরা তোমাদের একটা ধারণা দিতে পারি যে এই ধরনের প্রশ্নগুলো যদি তোমরা করো তাহলে এরকম ধরনের অঙ্ক আসতে পারে। তো আমি সেরকমই কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা পরীক্ষার সময় শর্ট কোশ্চেনগুলো খুব সহজেই করতে পারো। তো শুরু করা যাক ফার্স্ট প্রশ্নটা। এখানে একটা কোশ্চেন দেওয়া রয়েছে, কোশ্চেনটা ইংলিশে রয়েছে, আমি বাংলায় তোমাদেরকে বলছি ট্রান্সলেট করে। একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে, সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6kx প্লাস 5 ইকাল টু 0। এই সমীকরণটার একটা বীজ গিভেন রয়েছে 5। তাহলে বলছে কে এর মানটা কত হবে। তাহলে আমরা কি করব? যে কোনো একটা সমীকরণের সাধারণ রূপ কীরকম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকাল টু হচ্ছে 0। মানে একটা দ্বিঘাত সমীকরণকে যদি তার বীজদ্বয় দ্বারা, মানে তার রুট দুটো দিয়ে যদি লেখা যায়, সমীকরণটা হবে কিছুটা এরকম যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকাল টু 0। তো যদি এই সমীকরণটাকে আমরা এই প্রদত্ত ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করি, কম্পেয়ার করলে দেখলে বুঝতে পারবে এখানে আলফা বিটা ইকাল টু গিভেন রয়েছে 5, আলফা বিটা ইকাল টু গিভেন রয়েছে 5, আর আলফা প্লাস বিটা ইকাল টু গিভেন রয়েছে 6k। জায়গাটা বোঝো, আলফা প্লাস বিটা ইকাল টু গিভেন রয়েছে 6k আর আলফা বিটা ইকাল টু গিভেন রয়েছে 5। সমীকরণটার একটা বীজ 5 গিভেন রয়েছে, আমরা ধরে নিচ্ছি বীজটা হচ্ছে আলফা, আলফাটা গিভেন রয়েছে 5। তো আমরা পেয়ে গেলাম যে আলফা বিটা ইকাল টু হচ্ছে 5, আলফা ইন্টু বিটা ইকাল টু হচ্ছে 5, আর আলফার ভ্যালুটা আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে বিটার ভ্যালুটাকে বার করতে পারবো। আমরা কি করব? আলফার জায়গায় 5 বসিয়ে দিচ্ছি। তাহলে 5 ইন্টু বিটা ইকাল টু হয়ে যাচ্ছে 5। তাহলে বিটা ইকাল টু কত হচ্ছে? বিটা ইকাল টু হয়ে যাচ্ছে 5/5, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1। তাহলে আমরা বিটা পেয়ে গেলাম, আলফাও পেয়ে গেছি, বিটাও পেয়ে গেছি। এবার এখানে একটা জিনিস নোটিস করো, আলফা প্লাস বিটা ইকাল টু দেওয়া ছিল 6k, তো আমি আলফার জায়গায় 5 বসাচ্ছি, বিটার জায়গায় আমি 1 বসাচ্ছি। এটা ইকাল টু কত হচ্ছে? 6k হয়ে যাচ্ছে। তাহলে লেখা যেতে পারে 6k ইকাল টু হয়ে যাচ্ছে 6। তাহলে k ইকাল টু কত হচ্ছে? k ইকাল টু হয়ে যাচ্ছে 6/6। তাহলে আনসারটা হচ্ছে 1। অপশন হবে সি এরটা। আমি প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। একটা দ্বিঘাত সমীকরণকে যদি তার বীজ দিয়ে প্রকাশ করা যায় তাহলে সমীকরণটার সাধারণ রূপটা হচ্ছে এটা, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকাল টু হচ্ছে 0। তো এটাকে যদি প্রদত্ত সমীকরণটার সাথে কম্পেয়ার করা যায়, তুলনা করা যায়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আলফা প্লাস বিটা ইকাল টু হচ্ছে 6k আর আলফা বিটা ইকাল টু হচ্ছে 5। তো এখানে আলফা ইকাল টু আমরা 5 ধরে নিলাম, মানে একটা বীজ 5 দেওয়া ছিল, আমরা বীজটাকে ধরেছি আলফা। তো এই আলফা বিটা ইকাল টু হচ্ছে 5, এখানে এই আলফার জায়গায় যদি আমরা 5 বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? 5 ইন্টু বিটা ইকাল টু হয়ে যাচ্ছে 5। সেখান থেকে আমরা বিটার ভ্যালুটাকে পেয়ে যাব। নেক্সট আমরা কি করলাম? আলফা প্লাস বিটা ইকাল টু 6k, এটা আমরা পেয়ে গেছিলাম। তো আলফার জায়গায় 5 বসালাম, বিটার জায়গায় 1 বসালাম, সেখান থেকে আমরা কে এর ভ্যালুটাকে বার করলাম। খুব ইজি অঙ্ক ছিল। নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্নে বলেছে গণেশ, হিমাংশু এবং অজিত তারা একটা ব্যবসা স্টার্ট করেছে। তাদের মোট মূলধনের পরিমাণটা হচ্ছে ওয়াই, এদের মোট ক্যাপিটালের পরিমাণটা হচ্ছে ওয়াই।
এবার এরা প্রফিটটাকে 3/5:5/3:7/4 এই রেশিওতে ভাগ করে নেবে। তাহলে হিমাংশু কত প্রফিট পাবে? তাহলে হিমাংশু কত প্রফিট পাবে সেটা আমাদের এখানে প্রশ্ন করা হচ্ছে। তো আমরা কী করব? অ্যাকচুয়ালি অনুপাতগুলো এরকমভাবে লিখতে হবে, 3/5:5/3:7/4, মানে তাদের প্রফিটের অনুপাতটা হচ্ছে এরকম। যেহেতু আমি কম্পিউটারে টাইপ করেছি তো সেই কারণে আমি এরকমভাবে লিখেছি, তোমরা একটু বুঝে নিও। তো আমাদের এখানে অনুপাতটাকে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় চেঞ্জ করতে হবে। তাহলে কি করব? সবার আগে আমরা এই নিচেকার টার্মগুলোকে, নিচেকার সংখ্যাগুলোর এলসিএম করছি। 5, 3, 4 এর লসাগু করছি। তো এলসিএম তো করা যাবে না, এলসিএম করা না গেলে সিম্পল মাল্টিপ্লাই করতে হয়। তো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 60 হচ্ছে। 3 × 4 করলে হয়ে যাচ্ছে 60। তাহলে আমরা কি করব? 3/5 × 60 করছি, ইস্টু দিয়ে লিখছি 5/3 × 60, ইস্টু দিয়ে লিখছি 7/4 × 60। মানে লসাগু করে যেটা পেলাম সেটাকে আমরা সবকটা টার্মের সাথে, সবকটা পদের সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি। নেক্সট কি করব? 5 দিয়ে ক্যান্সেল করতে পারি, এখানে পড়ে থাকবে 12। 3 দিয়ে ক্যান্সেল করলে এখানে পড়ে থাকবে 20। 4 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকবে 15। মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 36 ইস্টু হয়ে যাচ্ছে 100 ইস্টু হচ্ছে 105। এটা হচ্ছে এদের প্রফিটের রেশিও। এটা হচ্ছে এদের প্রফিটের রেশিও। আমি আরেকবার লিখছি, 36 ইস্টু 100 ইস্টু 105। এদের ক্যাপিটাল কত ছিল? ক্যাপিটাল ছিল ওয়াই টাকা। এবার জিজ্ঞেস করেছে যে হিমাংশু কতখানি প্রফিট পাবে। তাহলে আমরা কি করব? অ্যাকচুয়ালি এখানে একটু গন্ডগোল রয়েছে প্রশ্নটায়। প্রশ্নটা এরকম হতে পারতো, যেহেতু এখানে ক্যাপিটাল দেয়া রয়েছে, তাহলে হিমাংশুর কত টাকা ইনভেস্ট করেছিল, এখানটায় প্রফিট হবে না। হিমাংশু কত টাকা ইনভেস্ট করেছে সেটা জিজ্ঞেস করবে। মানে এখানটায় প্রফিট না বসে হিমাংশু কত টাকা ইনভেস্ট করলো সেটা বসবে। তাহলে হিমাংশুর ইনভেস্ট কত হবে? তো হিমাংশুর পরিমাণটা কত? হিমাংশুর পরিমাণটা হচ্ছে এটা। তাহলে হিমাংশু ইনভেস্ট করেছিল 100 বাই, তলায় সব কটাকে যোগ করে দিতে হবে, 36 + 100 + 105 ইন্টু ওয়াই। টোটাল ক্যাপিটাল ছিল ওয়াই, তাই ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে ওপরটায় বসবে 100 ওয়াই, নিচটায় প্লাস করলে হয়ে যাচ্ছে 241। এত টাকা হিমাংশু ইনভেস্ট করেছিল, এটাই হচ্ছে আনসার। আমি আরেকবার প্রসিডিওরটাকে রিপিট করছি। এখানে তিনজনের প্রফিটের রেশিও দেওয়া ছিল, আর বলছে ক্যাপিটালটা ওয়াই, তাহলে বলছে প্রফিট কত পাবে। অ্যাকচুয়ালি এটা প্রফিট নয়, কত টাকা ইনভেস্ট করেছিল সেটা হবে। যেহেতু ক্যাপিটাল দেওয়া রয়েছে, মূলধনটা দেওয়া রয়েছে, তাহলে হিমাংশু কত টাকা ইনভেস্ট করেছিল সেটা হবে। কোশ্চেনটা একটু মিস্টেক রয়েছে। তো আমরা কি করলাম, এই রেশিওটাকে প্রথমে আমরা ফ্র্যাকশন থেকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসব। তো কি করেছি, 3, 5 আর 4 মানে এই সংখ্যাগুলোর এলসিএম করেছি। এলসিএম করে পাওয়া গেছে 60। সেটাকে দিয়ে সবকটা পদকে মাল্টিপ্লাই করেছি। তো সেখান থেকে পাওয়া গেল 36:100:105। তাহলে হিমাংশু কত দিয়েছিল? 100 বাই, তলায় সবকটাকে যোগ করা হচ্ছে, নিয়ে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে y - z সমানুপাতিক 1/x, আবার z - x সমানুপাতিক 1/y, আবার x - y সমানুপাতিক 1/z। তাহলে বলছে ভেদ ধ্রুবকগুলোর যোগফল কত হবে।
মানে তিনটে ভেদের যে ধ্রুবক হবে তাদের যোগফল কত হবে। তাহলে আমরা কি করব, প্রথম ভ্যারিয়েশনটাকে নিয়ে কাজ করছি। তাহলে কি হবে, দেওয়া ছিল y মাইনাস জেড সমানুপাতিক 1/x। তো সমানুপাতিক সাইনটাকে তুললে একটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে আমরা k1 ধরে নিচ্ছি। তাহলে এখানটা বসছে k1 ইন্টু 1/x। এ পাশটায় 1/x ছিল, আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, এক্সটা এবার শেষে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এখানটা বসছে y মাইনাস জেড ইন্টু এক্স ইকাল টু হয়ে যাচ্ছে k1। তাহলে k1 ইকাল টু কত হচ্ছে, k1 ইকাল টু হয়ে যাচ্ছে xy মাইনাস xz। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। নেক্সট ভেদটাকে নিয়ে আমরা কাজ করছি। এখানে দেওয়া ছিল z মাইনাস এক্স সমানুপাতিক 1/y। তো সমানুপাতিক সাইনটাকে তুললে একটা কনস্ট্যান্ট k2 আসবে। তাহলে এটা বলছে k2/y। ওয়াইটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, ক্রস মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে, zy মাইনাস xy। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। নেক্সট আমরা কি করব, পরের ভেদটাকে নিয়ে কাজ করছি। না দেওয়া ছিল x মাইনাস ওয়াই সমানুপাতিক 1/z। তো সমানুপাতিক সাইনটাকে তুললে একটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে আমরা k3 ধরে নিচ্ছি। তাহলে এটা বসবে k3/z। নেক্সট স্টেপে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে, k3 ইকাল টু হয়ে যাবে x ইন্টু জেড মাইনাস ওয়াই ইন্টু জেড। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 নাম্বার ইকুয়েশনটা কত পাওয়া গেল, 1 নাম্বার ইকুয়েশনটা পাওয়া গেল k1 ইকুয়াল টু xy মাইনাস xz। 2 নাম্বার ইকুয়েশনটা কত পাওয়া গেল, k2 ইকুয়াল টু zy মাইনাস xy। k3 ইকুয়াল টু কত পাওয়া গেল 3 নাম্বার ইকুয়েশনে, xz মাইনাস yz। এবার কি করব, 1 নাম্বার তার সাথে 2 নাম্বার তার সাথে 3 নাম্বারটাকে প্লাস করে দিচ্ছি। তাহলে কত পাওয়া যাবে, k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে xy মাইনাস xz, প্লাস দিয়ে বসবে zy মাইনাস xy প্লাস xz মাইনাস yz। তো xyটা ক্যান্সেল হচ্ছে, xzটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর yzটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি এখানে কি করলাম, প্লাসটাকে ভালো করে বুঝবে, k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়াল টু লিখে দিয়েছি এটা প্লাস এটা প্লাস এটা। তাহলে কত পাওয়া গেল, তিনটে ভেদ ধ্রুবকের যোগফল ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 0। এটাই হচ্ছে আনসার। আমাদের জিজ্ঞেস করেছিল যে তিনটে ভ্যারিয়েশন কনস্ট্যান্টের যোগফল কত হবে, সেটা হচ্ছে 0। একটা জিনিস এখানে বলে রাখি, তুমি যখন k1 k2 আর k3 ধরছো, অবশ্যই লিখে দেবে k1 k2 আর k3টা হচ্ছে তিনটে অশূন্য ভেদ ধ্রুবক। এটা না লিখলে কিন্তু নাম্বার কাটবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। একটা রেডিয়াস, একটা সার্কেল রয়েছে, তার সেন্টার হচ্ছে ও এবং তার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। সার্কেলটা আমি ধরছি এটা, এর কেন্দ্রটা হচ্ছে ও, ব্যাসার্ধ গিভেন হচ্ছে 5 সেন্টিমিটার। বৃত্তের বাইরে, সার্কেলের বাইরে একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে পি। পি পয়েন্ট থেকে সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 13 সেন্টিমিটার। এই যে বৃত্তের বাইরে একটা পয়েন্ট রয়েছে পি, এখান থেকে সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 13 সেন্টিমিটার। মানে এখানে পি ওটা হয়ে যাচ্ছে 13 সেন্টিমিটার। এবার বলছে পি কিউ আর পি আর দুখানা হচ্ছে ট্যানজেন্ট। পি কিউ আর এটা হচ্ছে পি আর, দুখানা হচ্ছে ট্যানজেন্ট মানে স্পর্শক। এবার বলছে এরিয়া অফ দ্য পি কিউ ও আর কত, মানে পি কিউ ও আর এর এরিয়াটা কত। তাহলে আমরা কি করব, এখানে দেখো ও কিউটা হচ্ছে সার্কেলটার রেডিয়াস, ও কিউটা হচ্ছে রেডিয়াস, আবার ও আরটাও হচ্ছে রেডিয়াস, আর দুটো রেডিয়াসের ভ্যালুটাই হবে 5 সেন্টিমিটার করে। অসুবিধা নেই এত অবধি। নেক্সট দেখো, একটা জিনিস মাথায় রাখবে,
একটা রেডিয়াস, একটা ট্যানজেন্ট, একটা ব্যাসার্ধ এবং একটা স্পর্শক পরস্পর পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টাচ করে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। অসুবিধা নেই এত অবধি। এবার দেখো, এটা যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আমি পারপেন্ডিকুলারটাকে বার করব। যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার ইকুয়াল টু রুট ওভার হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার। এটা হয়ে থাকে, এটা বাচ্চারাও জানে। অতিভুজ ইকুয়াল টু লম্ব ইকুয়াল টু রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। লম্ব ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার নিয়ে হোল রুট ওভার। তাহলে এখান থেকে কত হবে? এখানে হাইপোটেনিয়াস বলতে হচ্ছে 13, প্রথমেই বললাম 13 স্কোয়ার। বি বলতে কত হচ্ছে? বিটা হচ্ছে ও কিউ গিভেন রয়েছে 5, এখানটা বসিয়ে দিলাম 5 স্কোয়ার। এখান থেকে সলভ করছি, তাহলে কত হবে? 169 মাইনাস 25, মাইনাস করলে হবে রুট ওভার অফ 144 মানে 12 সেন্টিমিটার। তাহলে এবার আমরা পারপেন্ডিকুলার বলতে হচ্ছে পি কিউটা আমরা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। এত অবধি অসুবিধা নেই। এবার দেখো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, একটা সমকোণী ত্রিভুজের পারপেন্ডিকুলারটা আমরা পেয়ে গেছি, বেসটা পেয়ে গেছি, এরিয়া কত হবে? এটা তো বাচ্চারাও জানে। তাহলে কত হবে? এই যে ট্রায়াঙ্গেলটা, কোন ট্রায়াঙ্গেলটা? ও পি কিউ, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হচ্ছে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সরি পারপেন্ডিকুলার লিখছি। তাই কত হবে? হাফ ইন্টু বেস বলতে কত ছিল? বেস বলতে ছিল 5। পারপেন্ডিকুলার কত? পারপেন্ডিকুলার তো আমরা একটু আগে বার করেছি, 12 এত সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। ক্যান্সেল করছি, 6 পড়ে থাকবে, মাল্টিপ্লাই করছি, 30 হয়ে যাবে। তাহলে আমরা ওপি কিউ পেয়ে গেলাম। ওপি কিউ বলতে হচ্ছে আমরা এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা পেয়ে গেছি। এবার একটা জিনিস দেখো, এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে সমান, দুটোই ট্যানজেন্ট। আচ্ছা, এবার দেখো, এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে সমান, দুটোই রেডিয়াস, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এদের ভূমিটা হচ্ছে একই মাপের, এটা হচ্ছে সাধারণ বাহু, দুটো ত্রিভুজেরই আছে। দুটো ত্রিভুজের এবার যদি আমি 3টে বাহুকে ইকুয়াল দেখিয়ে দিতে পারি, তাহলে ত্রিভুজ দুটো কি হচ্ছে? সর্বসম হয়ে যাচ্ছে। আমি বললাম যে পিকিউটা মানে এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে। কেন? বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু থেকে আমি বৃত্তের ওপরে যতগুলো স্পর্শক টানবো, সবকটা স্পর্শকের দৈর্ঘ্যই হচ্ছে সমান। দুখানা স্পর্শকই টানা যাবে, তার বেশি টানা সম্ভব নয়। তো এই দুখানা স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে বলা যেতে পারে এই বাহুটার সাথে এই বাহুটা হলো সমান। আবার এটা হচ্ছে সাধারণ বাহু। আবার এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে সমান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুটো ত্রিভুজের যখন আমি 3টে বাহুকেই সমান দেখিয়ে দেব, তাহলে ত্রিভুজগুলো সর্বসম হয়ে যাবে। এবার তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা যদি 30 সেন্টিমিটার বেরোয়, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কত হবে? এটাও হয়ে যাবে 30। এই ত্রিভুজটার যেহেতু সর্বসম, তাহলে এর ক্ষেত্রফল যদি 30 সেন্টিমিটার স্কোয়ার বেরোয়, তাহলে এটার ক্ষেত্রফলটাও হয়ে যাবে 30 সেন্টিমিটার। তাহলে পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফলটা কত হচ্ছে? মানে পি কিউ ও আর এর ক্ষেত্রফল কত হচ্ছে? পি কিউ ও আর
এর এরিয়াটা হয়ে যাচ্ছে 30 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 60 সেন্টিমিটার স্কোয়ার। আমি আরেকবার রিপিট করছি, এত ঝামেলায় না গিয়ে খুব সংক্ষেপে বলছি। এটা হচ্ছে 90 ডিগ্রি, একটা ট্যানজেন্ট আর একটা রেডিয়াস 90 ডিগ্রি কোণ তৈরি করে। এটা 90 ডিগ্রি হলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, তাহলে এটা হচ্ছে হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস গিভেন রয়েছে 13, বেস গিভেন রয়েছে 5। আমরা তাহলে পারপেন্ডিকুলারটাকে বার করতে পারবো। পারপেন্ডিকুলার বেরিয়ে গেল 12 সেন্টিমিটার। তাহলে পারপেন্ডিকুলার আমরা পেয়ে গেছি। বেস তো প্রথমেই দেওয়া ছিল। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার। সেখান থেকে এরিয়া বার করলাম। এই ট্রায়াঙ্গেলটার এরিয়া পেয়ে গেলাম 30, তাহলে এর এরিয়া কত হবে? এটার এরিয়াটাও হয়ে যাচ্ছে 30, তাহলে পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফলটা কত হবে? 30 প্লাস 30 বা 30 গুণ 2 60। নেক্সট কোশ্চেন দেখা যাক। এটাও জ্যামিতি থেকে আছে। জ্যামিতির প্রশ্ন খুবই ইজি হয়, ঘাবড়ানোর কোনো দরকার নেই। কিছু ফর্মুলা মাথায় রাখতে হবে, এই আর কি। একটা ট্রায়াঙ্গেল রয়েছে এবিসি, এখানে একটা লাইন টানা হচ্ছে, লাইনটা হচ্ছে ডিই। এই ডিই লাইনটা বিসির সাথে প্যারালাল আছে, সমান্তরাল আছে। এখানে বলে দিয়েছে এডি, এডি বলতে হচ্ছে এই পোর্শনটা, এখান থেকে এতটা অবধি, এর সাথে ডিবি এর রেশিওটা গিভেন রয়েছে 3:1। এডি এর সাথে ডিবি এর রেশিও দেওয়া রয়েছে 3:1। একটা জিনিস মাথায় রাখবে, যখন কোনো একটা ত্রিভুজের একটা বাহুর কোনো একটা বিন্দু থেকে আমি এই বাহুটা সমান্তরাল করে একটা বাহু টানছি, তাহলে যদি এডি আর তার সাথে ডিবি এর অনুপাতটা 3:1 হয়, তাহলে এই আর ইসি এর অনুপাতটাও হয়ে যাবে 3:1। ভাষাটা একটু কঠিন হয়ে গেল, আমি একটু সহজ ভাষায় বলছি। যেহেতু এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে সমান্তরাল, তাহলে এই অংশটার সাথে এই অংশটার অনুপাতটা যখন 3:1 দেওয়া রয়েছে, তাহলে বলা যায় এই অংশটার সাথে এই অংশটার অনুপাতটাও 3:1 হবে। যেহেতু এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল বলে দেওয়া রয়েছে। যদি এই দুটো বাহু সমান্তরাল না হতো, তাহলে কিন্তু এটা হতে পারতো না। ঠিক আছে, এত অব্দি অসুবিধা নেই কোনো। নেক্সট আমরা কি করছি, এখানে ইএ ইকাল টু দেওয়া রয়েছে 3.3 সেন্টিমিটার, মানে এই মাপটা দেওয়া রয়েছে 3.3 সেন্টিমিটার। আমি আগে এই মাপটাকে বার করব। তো কি করব, অনুপাত জানি 3:1, একটা বাহুর মাপ জানি, আর একটা বাহুর মাপ খুব ইজিলি বার করব। কি করে বার করব, লিখব ইসি ইকুয়াল টু 1/3 ইন্টু 3.3। কেন এরকমভাবে লিখলাম, যেহেতু এই বাহুর মাপটা দেওয়া ছিল, যেহেতু এই মাপটা 3.3 দেওয়া রয়েছে, তাই আমরা 3টাকে নিচে রেখেছি। আমি যেহেতু একটাকে বার করছি, তাই একটাকে উপরে রেখেছি। যেহেতু আমরা একটাকে বার করছিলাম, তাই একটাকে উপরে রেখেছি। 3টা যেহেতু গিভেন রয়েছে, তাই 3টাকে নিচে রেখেছি। ইন্টু করছি 3.3। পয়েন্টটাকে তুলবো, এখানে 10 বসবে। 3 দিয়ে ক্যান্সেল করবো, তাহলে এখানে 11 হবে। তাহলে ইসি কত হচ্ছে, 11/10 ডিভাইড করলে হয়ে যাচ্ছে 1.1 সেন্টিমিটার। তাহলে এই বাহুটার মাপটা পেয়ে গেলাম আমরা 1.1 সেন্টিমিটার।
এবার জিজ্ঞেস করছে এসি পুরো বাহুটার দৈর্ঘ্য কত। এসি এই বাহুটার দৈর্ঘ্যটা কত, তাহলে কি করব? আমি তো এখান থেকে এত অব্দি মাপটা পেয়ে গেছি 3.3, আবার নিচের পোর্শনটাও পেয়ে গেছি 1.1, তাহলে পুরো বাহুর মাপ কত হবে? সিম্পল যোগ করে দেবো 3.3 প্লাস 1.1, হয়ে যাচ্ছে 4.4 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। খুব ইজিলি বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, একটা শঙ্কু রয়েছে যার ব্যাসার্ধ গিভেন হচ্ছে r/2। ব্যাসার্ধ বলতে হচ্ছে এই মাপটা, এটা গিভেন রয়েছে r/2। এল দেয়া রয়েছে, তির্যক উচ্চতা গিভেন রয়েছে 2l। তির্যক উচ্চতা বলতে হচ্ছে এই মাপটা, এটা হচ্ছে 2l। টোটাল সারফেস এরিয়া কত? যে কোনো শঙ্কুর টোটাল সারফেস এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে পাই আর প্লাস এল। এটা হচ্ছে শঙ্কুর টোটাল সারফেস এরিয়া, মানে সমগ্র তলের ক্ষেত্রফল বার করার ফর্মুলা। এবার এখানে আমাদের একটা জিনিস নোটিস করতে হবে। কি নোটিস করতে হবে? এখানে আর এর জায়গায় বসাতে হবে r/2। ব্যাসার্ধটা গিভেন রয়েছে r/2, তাহলে আমরা আর এর জায়গায় r/2 বসিয়ে দিলাম। আর এলটাকে বসাতে হবে 2l, কারণ এখানে দেওয়া ছিল তির্যক উচ্চতা হচ্ছে 2l। আরেকবার বলছি জায়গাটাকে। এই ধরনের প্রশ্নগুলো এরকম ভাবেই দিয়ে থাকে যে ধরো ব্যাসার্ধটাকে দিয়ে দিয়েছে r/2, মানে আমরা যেটাকে আর লিখি সেই আর এর জায়গায় আমাদের বসাতে হবে r/2। আর তির্যক উচ্চতাটা যেটাকে আমরা এল ধরি, এলটাকে দিয়ে দিয়েছে 2l, সেটাই করা হচ্ছে। আর এর জায়গায় আমরা r/2 বসিয়ে দিয়েছি, এখানেও আর এর জায়গায় r/2 বসিয়েছি, এল এর জায়গায় 2l বসিয়েছি। একটু সিম্পলিফাই করব। কি করব? পাইটা যেরকম ছিল সেরকম আমরা রেখে দিলাম। নেক্সট আমরা 1/2টাকে আর এর সাথে যে 1/2টা ছিল সেটাকে আমরা ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি। একবার এটার সঙ্গে মাল্টিপ্লাই করব, একবার এটার সাথে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে r/4 প্লাস 2l/2, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? পাই r/4 প্লাস এল। এটাই হচ্ছে আনসার। কি করলাম বুঝতে পারলে? আর এর জায়গায় দেওয়া ছিল r/2, বসিয়ে দিয়েছি। এল এর জায়গায় দেওয়া ছিল 2l, তাও বসিয়ে দিয়েছি। নেক্সট স্টেপে আমরা কি করলাম? সিম্পলিফাই করলাম। কি করলাম? 1/2টাকে একবার এই 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করেছি, একবার এখানে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হচ্ছে? 2 আর 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4, আর এখানে 2l এর সাথে 1/2টাকে মাল্টিপ্লাই করে দিলাম। এই 2টা আর এই 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে পাই আর ইন্টু r/4 প্লাস এল, মানে অপশন হবে এটা। এখানে এলটা দেওয়ার আগে দেওয়া রয়েছে, r/4টা পরে দেওয়া রয়েছে। একক কি হবে? স্কোয়ার ইউনিট হবে। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, এটাকে দেখা যাক। খুব ইজি অঙ্ক রয়েছে। বলছে এটা গোলক রয়েছে যার বক্রতলের ক্ষেত্রফলটা ভলিউমের মানে আয়তনের 3 গুণের সাথে সমান হচ্ছে। একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। এটা সমান হচ্ছে কার সাথে? এটা সমান হচ্ছে আয়তনের 3 গুণের সাথে। আয়তন বলতে কত? 4/3 πr³, এর 3 গুণের সাথে সমান। গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আয়তনের 3 গুণের সাথে সমান, তাহলে বলছে রেডিয়াস কত, ব্যাসার্ধ কত,
তাহলে আমরা কি করব, তিনটাকে ক্যান্সেল করছি, তাহলে কত হলো 4πr² ইকুয়াল টু 4πr³। তো তাহলে কি করতে হবে এবার আমাদের, এটাকে একটু ঘুরিয়ে লিখছি, লেখা যেতে পারে এটা, তাহলে কত হবে 4πr³ ইকুয়াল টু 4πr²। নেক্সট স্টেপে এটাকে আমি এপাশে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কত হবে 4πr³ বাই 4πr² ইকুয়াল টু হচ্ছে 1। আমি এই জিনিসটা দিয়ে এটাকে ডিভাইড করে দিলাম, কথাটা বুঝতে পারলে, 4πr² দিয়ে ডিভাইড করে দিয়েছি, 4π ক্যান্সেল হবে, r³ r² ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকছে r, তাহলে r ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 ইউনিট, এটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। খুব সিম্পল ছিল। গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা বলেছিল আয়তনের 3 গুণের সাথে সমান, সেটাই করা হয়েছে। তো সেখান থেকে আমরা সলভ করে আর এর ভ্যালুটাকে বার করলাম। দুটো জিনিস এখানে নোটিস করতে হবে, কোনটা কার সাথে সমান বলেছে, বক্রতলের ক্ষেত্রফলটা আয়তনের 3 গুণের সাথে সমান, নাকি আয়তনটা বক্রতলের ক্ষেত্রফলের 3 গুণের সাথে সমান। এই জিনিসটা এই কোশ্চেনগুলোতে নোটিস করতে হবে, আমাদের ভুলটা এই জায়গায় যেতে পারে। আরেকটা জিনিস আমাদের এখানে নোটিস করতে হবে, সেটা হলো যে ব্যাসার্ধ জিজ্ঞেস করেছে নাকি ব্যাস জিজ্ঞেস করেছে। অনেক সময় এমন হয় কি ব্যাস জিজ্ঞেস করে, আমাদের এই কোশ্চেনটায় ব্যাসার্ধ জিজ্ঞেস করেছিল, এখানে ব্যাসও জিজ্ঞেস করতে পারে। অপশনে দেওয়া রয়েছে 1 ইউনিট 2 ইউনিট এরকমভাবে অপশান দেওয়া রয়েছে। তো যদি ব্যাস জিজ্ঞেস করতো তাহলে আমরা কি করতাম, ব্যাসার্ধটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম, তাহলে ব্যাস পেয়ে যেতাম। তোমরা কি করতে, তোমাদের ভুলটা যাবে কীরকমভাবে, তোমরা আর বার করলে কোশ্চেনটাকে নোটিস করলে না যে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে, তোমরা ব্যাসার্ধ বার করলে, নিয়ে ব্যাসটা আর বার করলে না। এবার অপশানে দেখলে 1 ইউনিট তো দেওয়া রয়েছে, অপশানে দেখলে 1 ইউনিট দেওয়া রয়েছে, সুতরাং আমার আনসারটা ঠিকঠাক গেছে বলে ওখানে এতে মার্কিং করে ছেড়ে দিলে। এই ধরনের ভুলগুলো যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে আরও অন্য কোনো শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।